আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। আমি পড়ছিলাম বসে বসে আপনাদের কমেন্ট। নবীনগর ব্রাহ্মণবাড়িয়া থেকে শেখ আলামিন, ভারতের কেরালা থেকে আলমগীর, চট্টগ্রাম মাঝপাড়া হালি শহর থেকে বেলায়েত হোসেন, কুষ্টিয়া থেকে দেখছেন পারভেজ, কোথেকে দেখছেন, রংপুর থেকে শামীম রায়হান, ফরিদপুর বোয়ালমারী উপজেলা থেকে হাসিবুল, কুয়েত থেকে, চট্টগ্রাম হাটহাজারী থেকে দেখছেন এক ভাই। দর্শক, আজকে কিন্তু আপনাদের জন্য বেশ কিছু ব্রেকিং খবর আছে। ব্রেকিং খবরের মধ্যে গুরুত্বপূর্ণ খবরটি হলো নেতা কাকুর বাড়িতে ভয়াবহ হামলা কিন্তু চলছে, এটা কিন্তু বন্ধ হচ্ছে না। সিরিজ গুরুত্বপূর্ণ 10টি টার্গেট মোটামুটি লন্ড ভন্ড হয়ে গেছে। এর মধ্যে আয়াতুল্লাহ আলী খামেনিকে যেই শত্রুদের এজেন্সি টার্গেট করে হত্যা করেছিল, তার হেডকোয়ার্টার উড়িয়ে দিয়েছে বলা হচ্ছে। অনেকে এখনো নিখোঁজ রয়েছে। বিবিসি ট্রাম্পকে নিয়ে একটা ভালো স্টোরি করেছে, সেটা নিয়ে কথা বলতে চাই। চীনের জনগণকে দ্রুত দেশ ছাড়ার জন্য বলা হয়েছে। তার মানে ইরান আলু পটল বোধহয় খুব শিগগিরই বড় ফ্রেমে মারতে যাচ্ছে। খেলা বোধহয় খুব হাই ভোল্টেজ ম্যাচের দিকে চলে যাচ্ছে। মার্কিন B2 বোম্বার্স অল্পের জন্য বেঁচে গেছে। আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর আছে দর্শক আপনাদের জন্য। আজকে থাকেন আমাদের সাথে পুরো লাইফটাতে, যতটুকু পারি আপনাদের ইম্পর্টেন্ট অনেকগুলো খবর দেব। চট্টগ্রাম পটিয়া থেকে আলম ভাই না, জি। চুয়াডাঙ্গা থেকে দেখছেন শাহিন, হাতিয়া নোয়াখালী থেকে, রোমানিয়া থেকে মাহিন, সুন্দরগঞ্জ গাইবান্ধা থেকে। ওকে, আমি যখন নাম বলি অনেকে খেপে যান, ভাই আমার নামটা বলে না কেন। আসলে নাম যখন আপনারা বলতে থাকেন, আমার টাইম লাইনে যে নামগুলো আসে, যেটা চোখে পড়ে ফাঁকে আমি সেই নামটা বলার চেষ্টা করি। টাঙ্গাইল থেকে দেখছেন একজন কাজী জসিম ভাই, কুয়েত থেকে দেখছেন। আমার কুয়েতের ভাইরা কেমন আছেন বলেন তো? কুয়েত, কাতার, বাহরাইন, জর্দান, আরব আমিরাত, সৌদি আরব। আপনারা বোধহয় ভালো নাই, খুব টেনশনে আছেন। আপনাদের পরিবারও কিন্তু দেশে টেনশনে আছে। আমি কিন্তু প্রতিদিনই আমাকে ফোন করছে আমাদের প্রবাসী ভাইরা, তাদের অবস্থা আমাকে জানাচ্ছে। যারা আমাকে চেনে, আমার নাম্বার জানে, তারা আমাকে কল দিয়ে তাদের অবস্থা জানাচ্ছে। তারা খুব টেনশনে আছে। আমি তাদেরকে পরামর্শ দিই একটাই, মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, মার্কিন বেজ, মার্কিন তেলের যেই বড় বড় শোধনাগার যেখানে মার্কিনিরা কাজ করে, গ্যাসের যেখানে কাজ করে মার্কিনিরা, তাদের যে অফিস আদালত, তাদের যে শেয়ার হোল্ডিং, মানে তাদের তত্ত্বাবধানে যে বাণিজ্যিক অফিসগুলো, তারা যেখানে মালিকানাধীন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসছে, এই জায়গা থেকে আপনারা এড়িয়ে চলেন। ইরান কিন্তু এই জায়গাগুলো এড়িয়ে চলতে বারবার আপনাদের বলছে। এখানে ইরানের টার্গেটগুলো হচ্ছে। দর্শক, আজকে নেতা কাকুর দেশটির ভেতরে সারাদিন কয়েক দফা বড় বড় হিট হয়েছে। আমি রাত 8:30 লাইভে কিন্তু বলেছি আপনাদের কিঞ্চিত। কিছুক্ষণ আগ পর্যন্ত যেটা জেনেছি, হাইফা, তেল আবিব সহ আশদোদ, কিরাত সামোনা সহ বেশ কয়েকটি শহরে হিট হয়েছে। একদিকে লেবানন চালাচ্ছে, অন্যদিকে ইরান চালাচ্ছে। আবার লেবাননের উপরও অ্যাটাক চালাচ্ছে নেতা কাকুর বাহিনী, IDF। তো এই উভয় পক্ষের মধ্যে কিন্তু খেলা চলছে। আবার ইরানের মধ্যেও অ্যাটাক চলছে আমেরিকা এবং ইসরায়েলের পক্ষ থেকে। আবার ইরান তাদের পক্ষ থেকে সেখানে আজকে সিজ্জিল মিসাইলের খেলা দেখাইছে। সিজ্জিল মিসাইল আজকে মেরেছে এবং নেচে গিয়ে সেগুলো দখলদারদের ভেতরে গিয়ে বড় বড় হিট করেছে। তো সবচেয়ে বড় যে খবরটি পাওয়া গেছে সেটি হলো, নেতা কাকুর গোয়েন্দা বাহিনীর যে টিমটি আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার মূল মাস্টার মাইন্ড ছিল, যারা তাকে ট্রেস করছে এবং তার অবস্থা নির্ণয় করে সেটাকে লক করে যুদ্ধ বিমানের মাধ্যমে হত্যা করেছে, তাদের হেডকোয়ার্টার খুঁজে বের করেছে ইরানি বাহিনী। এবং তাদের হেডকোয়ার্টার খুঁজে বের করে সেখানে ম্যাসিভ আকারে সিজিল এবং ক্লাস্টার একযোগে হিট করেছে। হিটের ফলে পুরো হেডকোয়ার্টারটা ধূলিসাৎ হয়ে গেছে, একদম মাটিতে মানে ভেঙে রাবিশের টুকরো হয়ে গুড়িয়ে গুড়িয়ে পড়েছে। পুরো ভবনটা দেখলাম একদম লন্ড ভন্ড হয়ে গেছে, ধোলাইখাল হয়ে গেছে। এত বড় অ্যাটাক চালিয়েছে ইরান। এবং আমি আপনাদেরকে রাত 8:30 বলেছি যে ইরান এখন তাদের মিসাইল নষ্ট করবে না, তারা একটা লম্বা যুদ্ধের জন্য রেডি হচ্ছে। তারা চেষ্টা করছে যে শত্রুর যে টার্গেটগুলোতে হিট করলে শত্রু আগামী 50 বছরের জন্য মাজা ভেঙে যাবে, দাঁড়াতে পারবে না, সেই জায়গাগুলো তারা টার্গেট করছে।
এবং দেখছেন যে নেভাত্তাম, তারপর ডিমোনা, তারপর তাদের বিদ্যুৎ কেন্দ্র, তাদের কয়েকটি জ্বালানি কেন্দ্র, তাদের অস্ত্র ডিপো, তারপর তাদের F-35 এর ডিপো, F-16 এর ডিপো, তারপর তাদের মিসাইল স্টোরেজ, এগুলো টার্গেট করে কিন্তু ইরান হিট করে ফেলেছে। তো ইরান বলছে যে তার এখন থেকে সব নতুন ভেরিয়েন্ট বিশ্বকে দেখাবে, শত্রুকে দেখাবে, শত্রুকে প্রতিদিন চমকে দিবে, সারপ্রাইজ দিবে, ইরান কিন্তু ঘোষণা দিয়েছে। সেই হিসেবে আজকে আবার সিজিল হিট করেছে। সিজিল তো আপনারা দেখেছেন, কম বেশি সবাই জানেন। তো সেই সিজিলের হিটে আমার নেতা কাকুর আজকে গোয়েন্দার প্রধান যে কার্যালয়টির হেডকোয়ার্টারটি শেষ হয়ে গেছে। বিবিসি আজকে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে একটি স্টোরি করেছে, সেখানে বলেছে যে ট্রাম্প হঠাৎ করে তেলের বাজারের উত্থান ঘটান, আবার হঠাৎ করে পতন ঘটায়। তো এই উত্থান পতনের মাঝখান দিয়ে ডোনাল্ড ট্রাম্পের ছেলে বিশাল অঙ্কের মানে টাকা পকেটে ঢুকিয়ে ফেলেছে। অর্থাৎ এই যুদ্ধটা হলো ওদের জন্য বাণিজ্য। মোটামুটি বিবিসি আজকে ট্রাম্পকে কাহিল করে ফেলেছে। তিনি বলছেন যে একটি অন্যায় যুদ্ধ চাপিয়ে দিয়ে কিভাবে তিনি শেয়ার বাজারকে ওঠান, আবার কিভাবে নামান, আবার তেলের বাজারকে উঠান, আবার কিভাবে নামান। এতে করে তার পরিবারের সদস্যরা বিশাল অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে। আশা করা যাচ্ছে খুব বড় কিছু ঘটে যাবে শীঘ্রই। আবার কিছু গণমাধ্যম দাবি করেছে মার্কিন সবচেয়ে ভয়ঙ্কর বোমা B-2 বোম্বার্স, আজকে যেই আপনারা চিনেন, সেই অল্পের জন্য সেটি বেঁচে গেছে ইরানের হাত থেকে, মানে পড়তে পড়তে বেঁচে গেছে। তাতে করে বোঝা যাচ্ছে যে ইরানের হাতে আসলে কিছু চলে এসছে। ইরান কি ইন্টারসেপ্টর দিয়ে হিট করছে, নাকি অন্য কোনো সাইবার অ্যাটাক চালাচ্ছে বা হ্যাক করে সেগুলোকে মানে কি বলবো যে তাদের কন্ট্রোলে নিয়ে এগুলোকে ধ্বংস করছে। F-35, F-16, কি F-15, রিপার ড্রোন, MQ-9, তারপর ইসরায়েলের আর্মস গ্রুপের বেশ কিছু ড্রোন। এই পর্যন্ত বলা হয়েছে যে ইসরায়েলের প্রায় কতগুলো 20-এর অধিক ড্রোন কিন্তু খেয়ে ফেলছে ইরান। আরো বেশি সংখ্যাটা আসছে, ইসরায়েল স্বীকার করছে না ঠিক মতো। তো এই যে ড্রোনগুলো ফেলে দিচ্ছে, যুদ্ধ বিমানগুলো ফেলে দিচ্ছে, 20-এর অধিক বিমানই আমেরিকার ফেলে দিয়েছে ইরান, এমন দাবি করেছে। তো আজকে B-2 বোম্বার্সকে মোটামুটি কাহিল করে ফেলেছিল, অল্পের জন্য বেঁচে গেছে, কতক্ষণ বাঁচবে কে জানে। তো আবার আমরা দেখলাম যে আরেকটি ঘটনা, মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অঞ্চল কলম্বিয়াতে আজকে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এটা যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। বলা হয়েছে যে এই বিমানটিতে 128 জন ছিলেন, এর মধ্যে 115 জন সেনা প্রাণ হারিয়েছেন। এর মধ্যে 115 জন সেনা ছিলেন, মানে 128 জনের মধ্যে 115 জন সেনা ছিলেন। এর মধ্যে প্রায় 90 জন সেনা ওপারে চলে গেছেন, এই খবরটিও আসছে। তো আমরা এটুকু বুঝতে পারছি যে ট্রাম্প মিয়া খুব বড় বিপদে আছেন, হয়তো এই বিপদ তাকে কখন ছাড়বে আল্লাহ ভালো জানে। তো কলম্বিয়ার এই বিমান বিধ্বস্তের খবরটি অবশ্য একটু আগের ছিল, আমি আজকে অন্যান্য খবরের ভিড়ে এটা দিতে মিস করেছি দর্শক। তো আরেকটি বিষয় জানা গেছে যে ইরান দখলদারদের যে এজেন্সি অফিসগুলো, এগুলো পুরোটাই লোকেশন মোটামুটি খুঁজে বের করে ফেলেছে। অর্থাৎ মোসাদ, সিনব্যাদ সহ তাদের অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক পরিমণ্ডলে যে গোয়েন্দা বাহিনীগুলো কাজ করে, তাদের তালিকাগুলো বেশ খুঁজে খুঁজে বের করে সেগুলোকে টার্গেট করে এখন হিট করা শুরু করেছে। বলা হচ্ছে আজকের দিনটি ছিল সে দেশটির জন্য সবচেয়ে ভয়াবহ দিন। একদম স্পষ্টভাবে বলা হয়েছে যে আজকে একটা ভয়াবহ দিন গেছে ওই নেতা কাকুর দেশটির জন্য। ইরান আজকে বড় আকারে, ম্যাসিভ আকারে সে দেশটির উপর কি বলবো আলু পটল নিক্ষেপ করেছে, এবং এতে করে সেই দেশটির মোটামুটি নাড়াচাড়া পাতলা পায়খানা অবস্থা হয়ে গেছে। এবং এটি আমি না, এটি বড় বড় গণমাধ্যমগুলো, নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্টের মতো গণমাধ্যমগুলো দাবি করছে। এবং আরেকটি খবর এরকম আসছে যে ইরানের ভেতরে যেই রাষ্ট্রবিরোধী বিক্ষোভগুলো হয়েছিল, এই বিক্ষোভটির মূল ফুয়েল দিয়েছিল ওই দেশটি, নেতা কাকুর দেশটির গোয়েন্দা বাহিনী মোসাদ, সঙ্গে ছিল আমাদের সিআই, প্রিয় সিআই। তো মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া বলেছিলেন যে ইরানে যদি আমেরিকা আর ইসরায়েল অ্যাটাক করে তাহলে হুড়মুড় করে তাসের ঘরের মতো সরকার পতন হয়ে যাবে, সরকার পড়ে যাবে। তো মিস্টার ডেভিডের সেই প্রেসক্রিপশনে মিস্টার নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পকে দেখা করে পুরো বিষয়টি বলেন যে আমার গোয়েন্দা প্রধান জানিয়েছে, ডেভিড বার্নিয়া জানিয়েছে যে
যে বিক্ষোভটি হয়েছে ইরানের ভেতরে, সেই বিক্ষোভের কারণে ইরানের সরকার এখন খুব নড়বড়ে অবস্থায় আছে। যদি এই মুহূর্তে আমরা কোনো অভিযান চালাই এবং আমাদের টার্গেট লক আছে যে কোথায় কোথায় তাদের প্রধানরা থাকে, আইআরজিসি প্রধান, বিমান প্রধান, এয়ার চিফ, গোয়েন্দা প্রধান বা আয়াতুল্লাহ আলী খামেনি কোথায় থাকে, তথ্যগুলো আমাদের কাছে আছে। তো আপনি আমাদেরকে যদি অভয় দিয়ে আমাদের সঙ্গে যুক্ত হন, আমরা একটা অ্যাটাকেই খেলা শেষ করে দিব। তারপর আমরা রেজিম চেঞ্জ করে শাহ পেহলভির সন্তান টন্তান কাউকে বসিয়ে দেবো, অথবা আমাদের পুতুল কাউকে বসিয়ে দেব। তো এই টার্গেটে নেতানিয়াহুর এই প্রেসক্রিপশনটি ডোনাল্ড ট্রাম্পের কানে ঢোকে। পাশাপাশি এই মোসাদ প্রধান আবার সিআই প্রধান সহ মার্কিন বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থার প্রধানের সাথে বৈঠক করেন ইসরায়েল থেকে আমেরিকাতে গিয়ে। তো তিনিও মার্কিন গোয়েন্দাদের এই বিষয়টি বলেন। পরবর্তী ডোনাল্ড ট্রাম্প তার গোয়েন্দা প্রধান বা সামরিক পেন্টাগনের জেনারেলদের সাথে বৈঠক করেন। তো জেনারেলদের যিনি চিফ অফ স্টাফ চেয়ারম্যান, তিনি মিস্টার ট্রাম্পকে সরাসরি বলেন যে মোসাদ প্রধানের এই তথ্যটি সঠিক নয়। আমরা মোসাদের এই তথ্যের বিশ্বাস করে এই যুদ্ধে যেতে পারি না, এটা আমাদের জন্য ভুল হয়ে যাবে। অর্থাৎ আমেরিকা একটা বড় চাপে পড়বে। এটা ইরাক বা আফগানিস্তান বা এটা সিরিয়া, লিবিয়া নয়, এটা ইরান। 5-6 হাজার বছরের ইতিহাস নিয়ে দাঁড়িয়ে আছে। এত বছর তাদেরকে আমরা কিচ্ছু করতে পারিনি। এই দেশটির ভেতরে সরকার পতনের জন্য জনগণ যতটুকু রোডে নেমেছে, এর পুরো ইন্ধনটাই ওই দেশটি দিয়েছে, মানে মোসাদ দিয়েছে। কিন্তু যখন সরকার পতনের টাইম আসবে, জনগণ এটাকে মেনে নেবেন, একটা বড় গ্রুপ সরকার রক্ষায় নেমে যাবে। সো আমার মনে হয় মিস্টার প্রেসিডেন্ট, আপনি এই কাজটি না করা ভালো। কিন্তু সেই গোয়েন্দা বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিংবা তাদের জেনারেলদের কথা ট্রাম্প শোনেনি। তিনি শুনেছিলেন মোসাদ প্রধানের কথা আর শুনেছিলেন নেতানিয়াহুর কথা। পরে তিনি যুদ্ধটা শুরু করে দেন। শুধু যুদ্ধটা শুরু করার পরের তো দৃশ্য আপনি দেখতেই পাচ্ছেন যে প্রথম দিনেই আলী খামেনি সহ 30-40 জন হাই অফিসিয়াল, গুরুত্বপূর্ণ ব্যক্তি, কমান্ডার, সেনা প্রধান, গোয়েন্দা প্রধান, এয়ার চিফ সব মারা যায় এবং ক্যাবিনেটের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা মারা যায়। কিন্তু সরকার পতন হয় না। অদ্যবধি ইরানের সরকার পতনের কোনো ইঙ্গিত নেই। একজন জনগণ আমেরিকা ইসরায়েলের হামলার পর রাস্তায় নামে নেই। দুটো বক্তব্য পাওয়া যায়। এক, যে জনগণ ইরানের বিরুদ্ধে বিক্ষোভ করবেন এতদিন করেছিলেন, যারা সরকার পতন চেয়েছিলেন, তারা বুঝতে পেরেছিলেন তাদের রাষ্ট্রকে লুটে নিতে এই দেশ দুটো যুদ্ধে নামে এসছে। ইরানিরা বুঝে গেছে, তাদের ঘুম ভেঙে গেছে যে তারা একটা ভুল কাজ করেছিল খামেনি সরকারের বিরুদ্ধে, যে কারণে তাদেরকে নেপথ্য থেকে অস্ত্র দিয়ে বা বিভিন্ন মিডিয়া সহযোগিতা দিয়ে এই বিক্ষোভটিকে চাঙ্গা করতে চেয়েছিল ওই দুটো দেশ এবং তাদের মিত্র মিডিয়া। পরক্ষণে যখন তারা বুঝলেন যে খামেনি সরকার বা খামেনিকে হত্যা বা তাদের গুরুত্বপূর্ণ সামরিক ব্যক্তিদেরকে, আইআরজিসি প্রধান, গোয়েন্দা প্রধান সহ যে 40 জনের মতো ব্যক্তিকে হত্যা করা হয়েছে, এবং তারপর তারা তাদের খার্ক আইল্যান্ড, যেটা তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল রপ্তানির জায়গা, সেখানে হামলা, তাদের গ্যাস, যেখান থেকে 80% গ্যাস ব্যবহার করা হয় বা রপ্তানি করা হয়, বা তাদের দেশ যে গ্যাস ব্যবহারের সেই মূল কেন্দ্রটি পার্স, সেখানেও হামলা করা হয়েছে। এগুলো সেই দেশটিকে ক্ষুব্ধ করে ফেলে। তারা বুঝতে পারছে যে এটি ওই দেশ দুটো এই দেশের জনগণকে বোকা মানিয়ে তাদের তেল গ্যাস লুট করার একটা পরিকল্পনা ছিল। এখন কোনো জনগণ নামছে না। তো এখন যেটি হলো যে মিস্টার নেতানিয়াহু ট্রাম্পকে যে বুদ্ধি দিয়ে যুদ্ধে নামিয়েছেন, ট্রাম্প এটি গতকালকে বলে ফেলেছেন যে আমি নেতানিয়াহুর আহ্বানে যুদ্ধ শুরু করেছি। নেতানিয়াহু আবার আজকে স্টেটমেন্ট দিয়েছেন ট্রাম্প মিথ্যা বলছেন, এরকম কোনো কথা আমি তাকে বলিনি। অর্থাৎ এখন একে অপরকে দায়ী করা শুরু করেছেন, কারণ দুজনের মোটামুটি কোমর ভেঙে গেছে ইরানের ধুলাই খাওয়ার পর। দর্শক, কয়েকটি বিষয় আপনাদের জানতে হবে যে আমেরিকা যে 48 ঘন্টা সময় দিয়ে 5 দিনের বিরতি দিল ইরানের বড় বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হিট করার, সেখানে কিছু তথ্য দেখলাম আজকে ইরানের জার্নালগুলো ঘেটে। সেটা হলো যে ইরানে প্রায় 150 থেকে 60-এর উপরে বিদ্যুৎ ইউনিট কাজ করে। অ্যানাদার বিদ্যুৎ ইউনিট ভিন্ন ভিন্ন, পুরো ইরানের মধ্যে 150-এর অধিক আলাদা আলাদা বিদ্যুৎ ইউনিট কাজ করে। আমেরিকাকে ইরানের বিদ্যুৎ বন্ধ করতে হলে 150-টির অধিক কেন্দ্রকে টার্গেট করে হিট করতে হবে। এটা খুব একটা সম্ভব বলে মনে হয় না যে ইরান 5টা বিভাগ থেকে বা 10টা প্রদেশ থেকে বিদ্যুৎ চলে, বিষয়টা এরকম না। ভিন্ন ভিন্নভাবে ইরান এই কাজগুলো তৈরি করে রেখেছে, কারণ ইরান 50 বছর ধরে ধরেন বা 40 বছর ধরে জানেন তার সাথে একটা লড়াই হবে শত্রুর, সেজন্য ওইভাবে সে প্রস্তুত করেছে। এবং তাদের যত লিডাররা একজন মারা যাচ্ছে, একজন দাঁড়িয়ে যাচ্ছে। তার মানে খামেনির মৃত্যুর পর কি মনে হয়েছে যে খামেনির মৃত্যুতে কিছু যায় এসছে? কিচ্ছু যায় আসেনি।
IRGC প্রধান মারা গেলেন, আলী রেজানি মারা গেলেন, কিচ্ছু হয়েছে? ইব্রাহিম রাইসি মারা গেলেন, আমির আবদুল্লাহ হিয়ান মারা গেলেন, কিচ্ছু হয় না। ইরান এমন একটি সিস্টেম তৈরি করছে যেমন বাংলাদেশের শেখ হাসিনা দেশ ছাড়লেন, পুরো আওয়ামী লীগ নিখোঁজ। বিগত 15.5 বছর মনে হচ্ছে বাংলাদেশের জামাত বিএনপি আর কোনো দল নেই, সব আওয়ামী লীগ। বাথরুম থেকে বঙ্গভবন পর্যন্ত সবই শেখ মুজিবের বাহিনী। হাসিনা ইন্ডিয়া ঢুকলেন, দেখলেন আর কিচ্ছু নাই, পুরো দেশ আওয়ামী লীগ মুক্ত হয়ে গেল। তো আমরা দেখলাম যে ইরানের ভিতরে ভিন্ন চিত্র। খামিনি মারা গেলেন, তাদের গুরুত্বপূর্ণ সব লিডার মারা গেলেন, কিন্তু কিচ্ছু হয়নি, বরং আরো শক্ত প্রতিরোধ গড়ে তুলছে ইরানের প্রতিরোধ বাহিনীগুলো। তো বলা হচ্ছে যে এই বিশাল ইরানের 150-এর অধিক যে বিদ্যুৎ ইউনিটগুলো কাজ করে, এগুলো সচল আছে সবসময়, এগুলোকে চাইলেই তারা অকেজো করতে পারবে না হিট করে। তবে ইরান পুরো গালফ কান্ট্রিকে, পুরো ইসরায়েলকে অকেজো করে দিতে পারবে, তার সেই রকম সক্ষমতা আছে ইরানের হাতে। তাদের বিদ্যুৎ ব্যবস্থা বা তাদের পানির রিফাইনের যে স্থানগুলো ধ্বংস করতে পারবে, এটা বিভিন্ন গণমাধ্যম, পশ্চিমা দুনিয়ার গণমাধ্যমে উঠে আসছে। বলা হচ্ছে যে এতদিন ধরে নিষিদ্ধ থাকা ইরান প্রায় 11 লাখ ব্যারেল তেল প্রতিদিন উত্তোলন করতে পারত। খুব ইম্পর্টেন্ট একটা তথ্য। 11 লাখ ব্যারেল ইরান তেল উত্তোলন করত যখন নিষিদ্ধ সময়টি ছিল, এবং সেই তেল তারা বাজারে 18% ছাড় দিয়ে বিক্রি করত। কথা বুঝছেন? প্রায় 45 ফি ব্যারেল তারা তেল বিক্রি করত 18 ফি ব্যারেল কম দামে। তো ইরান এই যুদ্ধটা শুরু করার পর তারা প্রতিদিন এখন 17 লাখ ব্যারেল তেল উত্তোলন করে, এবং তারা এখন 110 থেকে 120 টাকা ফি ব্যারেল তেল বিক্রি করছে। মানে ইরান এই যুদ্ধটা করে তার মোটামুটি খরচ উঠিয়ে ফেলতেছে। আমেরিকা কট খাচ্ছে, লাভ হচ্ছে কার? লাভ হচ্ছে রাশিয়া আর চীনের। অন্যদিকে রাশিয়া, ইরান এবং চীনের। আগে তারা 45 টাকা ফি ব্যারেল বিক্রি করত, মূল মার্কেটের 17 টাকা লস দিয়ে, তাও মাত্র 11 লাখ ব্যারেল বিক্রি করতে পারতো, মানে উত্তোলন করতে পারতো। এখান থেকে কতটুকু বিক্রি করতো জানি না, উত্তোলন করতে পারতো। এখন তারা 17 লাখ ব্যারেল, কল্পনা করা যায়, এবং এটা উত্তোলন করছেন। পাশাপাশি 110 থেকে 120 টাকা ব্যারেল দামে তারা এখন বিক্রি করছেন। এটা একটা দুর্দান্ত খবর পাওয়া গেছে। এবং আরেকটি খবর পাওয়া গেছে যে এখন পর্যন্ত মার্কিন কয়েকটি গণমাধ্যম দাবি করেছে আমেরিকা এবং ইসরায়েলের প্রায় 31 জন সেনা মারা গেছে এই লড়াইতে। আর ইরানে এই সংখ্যাটা অনেক, আর তাদের আহত সংখ্যাটা হলো 5,000-এর মতো, আমেরিকা এবং ইসরায়েলের। এই তথ্যটা সঠিক না, এটা ওদের দাবি করা তথ্য। আর বলা হয়েছে যে প্রায় 131টি ড্রোন ইরান এই পর্যন্ত ভূপাতিত করছে দেশ দুটোর। 131টি ড্রোন ভূপাতিত করেছে দেশ দুটোর। আর ইরানে নিহত হয়েছে প্রায় 1500, এটা ইরান দাবি করেছে, এবং 18,000-এর মতো আহত আছে। এখন আপনারা এই তথ্য থেকে কি বুঝলেন? ইরান তার সংখ্যাটা, প্রকৃত সংখ্যাটা স্বীকার করছে, ওরা স্বীকার করছে না। কারণ ইরান গতকালকে বলছে যে তারা ডিমোনাতে যে হিট করেছিল তখনই 1200-এর মতো ওপারে চলে গেছে। সংখ্যাটা ধরলাম 200-300 বেশি হলেও 700-800 তো আমরা ধরতে পারি, কারণ ওরা স্বীকার করছে ওদের হতাহতের সংখ্যা 100-এর মতো। যে পরিমাণ হেলিকপ্টার, অ্যাম্বুলেন্স এসেছিল ডিমেনার ওই আর্স্ট এলাকার দিকে, তাতে করে এটুকু বোঝা যায় ওখানে ব্যাপক তাণ্ডব লীলা চলেছে। এবং অনেক সিসি ক্যামেরার ফুটেজ দেখা যাচ্ছে বিভিন্ন বাসায় এই বোমার স্প্লিন্টার গিয়ে হিট করে সে বাসা বাড়িকে কিভাবে কাঁপিয়ে তুলছে, লন্ডভন্ড করে দিয়েছে। দর্শক, তো আজকের যে লাস্ট তথ্যটি দিয়ে শেষ করতে চাই সেটি হলো মোসাদ আমেরিকাকে যে ভুল তথ্য দিয়ে এই যুদ্ধে নামিয়েছে তার এখন মাসুল দিতে শুরু করেছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মোসাদের তথ্য আর নেতানিয়াহুর তথ্য বিশ্বাস করেছিলেন, তিনি তার নিজেদের গোয়েন্দা বাহিনী সিআইএর তথ্যটি নেননি। এখন সিআই বা মার্কিন পেন্টাগন অর্থাৎ তাদের সামরিক বাহিনীর হেডকোয়ার্টার বলছে, মিস্টার প্রেসিডেন্ট, আপনি ভুল বার্তায় পাড়া দিয়ে এই লড়াইটা শুরু করে আমেরিকার ডট ডট মেরে দিয়েছেন। কথা বলছেন? এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প এখন পাগলা হাওয়ার মতো ছুটছেন, কখনো এটা বলছেন, কখনো ওটা বলছেন, কখনো একটা সকালে একটা, দুপুরে একটা, বিকেলে একটা, রাতে একটা। আর মার্কিন বা আন্তর্জাতিক গণমাধ্যম তাকে নিয়ে এখন হাস্যরস সৃষ্টি করছে। ইভেন ইরানের গণমাধ্যম তাকে নিয়ে এখন হাসির খোরাক তৈরি করছে। পাশাপাশি পাকিস্তান আবার যুদ্ধ বন্ধের দুটিয়ালি করার চেষ্টা করছে। পাকিস্তানকে যদিও ইরান এই মুহূর্তে কোনো বেল দিচ্ছে না, কারণ পাকিস্তান আসলে খেলছে কার হয়ে? সৌদি আরব। সৌদি আরব খেলছে কার হয়ে? আমেরিকার হয়ে। পাকিস্তানকে শুধু বলে দিয়েছে ইরান
তুমি আমার ভাই বা বন্ধু রাষ্ট্র, ওইটার পরিচয় দাও। যদি এলোমেলো কিছু করো, তোমার আব্বাদেরকে মাইরা তক্তা বানাচ্ছে, তোমার পারমাণবিক থাকুক আর না থাকুক, তোমাকে তক্তা বানাতে আমার বেশি সময় লাগবে না। সো ভাই বা বন্ধু হয়ে থাকো। দর্শক, বিদায় নিচ্ছি। যারা আজকে ওপেন দাইসে প্রথম প্রবেশ করেছেন, বলবো চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ফেসবুকে যারা দেখছেন, ওপেন দাইসের পাশাপাশি একটি ফেসবুক আছে আমাদের, মাসুম মাহবুব, সেই পেজটিতে যারা দেখছেন তাদেরকে বলবো ভালো লাগলে একটু বেশি বেশি শেয়ার করেন। আপনাদের এই খবরগুলো দেওয়ার কারণে রিচ কমে যাচ্ছে। রিচ বাড়াবার চেষ্টা করেন, আপনাদের বন্ধুদের দেখার একটু সুযোগ করে দেন, লাইক ফলো করেন, একটু বেশি বেশি শেয়ার করেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ আমাদের প্রত্যেককে নিরাপদে রাখুন, বিশ্বকে শান্তির দিকে টেনে আনুন। যুদ্ধ বন্ধ হোক, পৃথিবী আবার শান্ত হোক। তেলের বাজার অস্থির, বাংলাদেশে আমরা তার অস্থিরতা দেখতে পাচ্ছি। এক জায়গায় যুদ্ধ হলে পুরো পৃথিবী অস্থির হয়ে পড়ে, কেউ রক্ষা পাবে না। সো আমরা চাই যুদ্ধটা বন্ধ হয়ে যাক, আমরা চাই শান্তিটা আসুক। প্রত্যেকে ভালো থাকবেন।